হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি লার্নিং ডট পার্থ। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিবে। আজকে দ্বাদশ শ্রেণীর মৃত্তিকা ভূগোলের কিছু প্রশ্ন আমি আলোচনা করছি, যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। চলো তাহলে শুরু করা যাক। মৃত্তিকাতে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সোলাম। আচ্ছা, বলে রাখা ভালো, এই যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি আমি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, তাই তোমরা পারলে এটাকে নোট করে নিবে, যেটা তোমাদের পরে কাজে লাগবে। আচ্ছা, সোলাম কি? সোলাম কি বলা প্রসঙ্গে দেখো, সোলামের অর্থ কি জানতে হবে। এই সোলাম একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে জমি বা মাটি। এবারে সংজ্ঞা কি না, মৃত্তিকার এ ও বি স্তরে মৃত্তিকার গঠনের সমস্ত প্রক্রিয়া সক্রিয় থাকে এবং যার মধ্যে উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব সীমাবদ্ধ থাকে। এই নরম, শিথিল ও হিউমাস সমৃদ্ধ এ ও বি স্তরকে একত্রে সোলাম বলছে। তাহলে এ আর বি স্তর, এই দুটোকে আমরা কি বলছি? একত্রে, একসঙ্গে আমরা সোলাম বলছি। আচ্ছা, তোমরা এখানে সোলামের গুরুত্ব দিতে পারো। নোটা বড় না করার জন্য, ছোট করার জন্য আমি গুরুত্ব দিইনি, তোমরা গুরুত্ব দিতে পারো। গুরুত্বটা কি সোলামের? না, সোলাম উদ্ভিদ এবং জীবকুলের, উদ্ভিদ বা জীবকুল বা তুমি যদি উদ্ভিদ এবং জীবাণু বলো, তার আবাসস্থল হচ্ছে কি? সোলাম। এক নম্বর গেল। দু নম্বর কি না, মৃত্তিকার জৈব রসায়নাগার হিসেবে এই সোলাম কাজ করে থাকে। অর্থাৎ মৃত্তিকার এই উপরের স্তরে, এ ও বি স্তরে সমস্ত জৈব পদার্থগুলি মৃত জীবদেহে অবশেষ পড়ে ইত্যাদির মাধ্যমে ওগুলা কি হয় না, ওগুলা পচন টচনে ঘটে, হিউমাসের সৃষ্টি হয়, তারপরে এগুলা মৃত্তিকা সৃষ্টি হয়, এই সমস্ত প্রক্রিয়াগুলি ঘটে থাকে। তাই একে বলছে কি না, জৈব রসায়নাগার বলা হচ্ছে। তা তোমরা এখন সোলামের ছবিটা আঁকবে, কেমন আঁকবে? সোলামের ছবি সংজ্ঞা দিলে, অর্থ দিলে, ছবি আঁকার সময় তোমরা কি করবে দেখো না, একটা প্রোফাইল আঁকবে। মৃত্তিকা প্রোফাইলের এই অংশটা আঁকলে, স্তর ভাগ করে দিলে, এ স্তর, বি স্তর, সি স্তর ভাগ করলে, ভাগ করার পরে উপরে কি আছে? গাছপালা আছে। গাছপালা দিলে এটা কি স্তর আছে? এটা হচ্ছে এ স্তর, এটা হচ্ছে বি স্তর। এই এ এবং বি কে একত্রে কি বলছে? সোলাম বলা হচ্ছে। এ এবং বি স্তরকে একত্রে সোলাম স্তর বলা হচ্ছে। দেখো, সোলামের ছবিটা এখন দেওয়া আছে। তাহলে কোনটা এ স্তর? এটা হচ্ছে এ স্তর, এটা হচ্ছে বি স্তর। এবার এ এবং বি স্তরকে একত্রে বলছে সোলাম। ঠিক আছে, তোমরা এটা ছবিটা এঁকে নিবে। তারপর দেখো 2 নম্বরে, মৃত্তিকার পরিলেখ বা সয়েল প্রোফাইল কাকে বলে? এই সয়েল প্রোফাইল বলার প্রসঙ্গে বলে রাখি, এই সয়েল প্রোফাইল কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে না, বিখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ডকুজেভ। তিনি প্রথমেই সয়েল প্রোফাইল এই কথাটি, প্রোফাইল কথাটি তখন প্রথম ব্যবহার করেন। তোমরা এখানে মতাবোধ বলে একটা পয়েন্ট দিয়ে করতে পারো যে মৃত্তিকা বিজ্ঞানী ডকুজেভ প্রোফাইল কথাটি ব্যবহার করেন, এটা করতে পারো। এরপরে দেখো সংজ্ঞা প্রসঙ্গে আসি না, কাকে বলে সয়েল প্রোফাইল? মৃত্তিকার উপর থেকে নিচের দিকে, অর্থাৎ কি এ স্তর, বি স্তর, তারপরে মূল শিলা বা জনক শিলা ইত্যাদি, এই যে উপর থেকে নিচের দিকে এখন যাচ্ছি, প্রোফাইলটা কাটছি আমরা, উপর থেকে নিচের দিকে মূল শিলা পর্যন্ত লম্বভাবে কাটলে কতগুলি স্তর দেখা যায়। এই স্তরগুলিকে একত্রে মৃত্তিকার প্রোফাইল বলা হচ্ছে। তারপরে দেখো এর বৈশিষ্ট্য কি প্রোফাইলের না, 1 নম্বর, পরিলেখে মৃত্তিকার ভৌত এবং রাসায়নিক ধর্ম নিহিত থাকে এই পরিলেখের মধ্যে। 2, এই অংশে কি হয়? জৈব এবং খনিজ স্তর দেখা যায় প্রোফাইল অংশে। সি দেখো, এর মধ্যে এ বি সি 3টি স্তর অবস্থান করে। তাহলে মৃত্তিকা প্রোফাইলের মধ্যে
এ বি সি এই তিনটি স্তর আমরা ছবিটা দেখো লক্ষ্য করি, ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে প্রোফাইলের ছবিটা সোলামের মতোই ঠিক এ বি সি তিনটি স্তর আঁকা আছে। সোলাম হচ্ছে কেবল এ এবং বি স্তর, এগুলোকে বলছে সোলাম। কিন্তু প্রোফাইলটা কোনটা না এ স্তর, বি স্তর আর সি স্তর, তিনটি স্তরকে একত্রে আমরা বলছি কি মৃত্তিকার পরিলেখ বা প্রোফাইল। বুঝতে পারলে? তাহলে এ বি হচ্ছে সোলাম, এ বি সি তিনটি স্তর, এই স্তরকে বলছি একত্রে আমরা পরিলেখ। আচ্ছা, এরপরে দেখো মৃত্তিকার স্তর কাকে বলে বা হরাইজান কাকে বলে। এই মৃত্তিকার স্তর কাকে বলছে না ভূপৃষ্ঠের সমান্তরালে বিস্তৃত এক একটি পাতলা অথচ সুস্পষ্ট বিভাজিত অংশকে মাটির হরাইজেন বা মাটির স্তর বলছে। এই স্তর কি কি আছে মৃত্তিকা না স্তর পরিণত মৃত্তিকা স্তর হচ্ছে তিনটি, এ বি এবং সি, এই তিনটি স্তর লক্ষ্য করা যায়। আর বৈশিষ্ট্য দেখো এক একটি স্তর পৃথক পৃথক বৈশিষ্ট্যযুক্ত আছে। তোমরা এ স্তরের বৈশিষ্ট্য আলাদা দেখবে, বি স্তরে আলাদা বৈশিষ্ট্য এবং সি স্তরে তারও আলাদা বৈশিষ্ট্য আছে। তাই প্রত্যেকটা আলাদা বৈশিষ্ট্য থাকার জন্য আমরা এদেরকে একটা স্তর বলছি। এই স্তরকে কি বলা হচ্ছে ইলুভিয়েশন স্তর বলা হয় এই স্তরটাকে। এই ইলুভিয়েশন কি, অ্যালুভিয়েশন কি ইত্যাদি আমরা নেক্সটে পড়ছি, দেখবো সেখানে কী লেখা আছে পড়বো। আর বি স্তরকে বলছি অ্যালুভিয়েশন স্তর। 4 নম্বর দেখো সি স্তরকে, সেটা কি না সেটা হচ্ছে মূল শিলা বা জনক শিলা স্তর। সি স্তরটা মূল শিলা স্তর বা জনক শিলা স্তর হচ্ছে সি স্তর। এবার দেখো মৃত্তিকার স্তর যে বলা হলো ওই স্তরের ছবিটা দেখো, তাহলে এটা হচ্ছে কি মৃত্তিকা প্রোফাইলের এ স্তর, এটা বি স্তর, এটা সি স্তর। তাহলে এই যে আলাদা আলাদা যে স্তর একটা দেখতে পাচ্ছি, এর আলাদা বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করতে পারছো, এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাগগুলোকে আমরা কি তাকে বলছে স্তর বলছি। সুস্পষ্ট বিভাজন যে দেখতে পাচ্ছি তাকে বলছি স্তর। এ বি সি তিনটি স্তর আমরা লক্ষ্য করছি মৃত্তিকা প্রোফাইল। নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেন, সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে। দেখো তোমরা কোশ্চেনটার মধ্যে উত্তর কোশ্চেনের মধ্যে বুঝতে পারছো কি বলা হচ্ছে, শুষ্ক মৃত্তিকা বলা হচ্ছে কি সেটা না মাটি জলাসিক্ত হলেও অর্থাৎ মাটিতে জল থাকলেও জল বিদ্যমান হলেও যদি সেই জলটা উদ্ভিদ গ্রহণ করতে না পারে, জল আছে কিন্তু সেটা জলটা উদ্ভিদ গ্রহণ করতে পারছে না, তাহলে সেই জলটাকে সেই মাটিকে কী বলা হচ্ছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হচ্ছে। এবার কেন জল থাকা সত্ত্বেও উদ্ভিদ গ্রহণ করতে পারছে না কেন, কারণ দেখো বৈশিষ্ট্য দেখো বুঝতে পারবে না এই মাটিতে অধিক লবণাক্ত প্রকৃতির হয়, লবণ থাকে, অধিক লবণাক্ত হওয়ার জন্য কি সেই জলটা উদ্ভিদ গ্রহণ করতে পারছে না। 2 নম্বর পয়েন্ট কি না মাটিতে অবস্থিত জলে অক্সিজেন কম থাকে। 3 নম্বর কখন গ্রহণ করতে পারে, অর্থাৎ আশ্রাবণ চাপ যদি না থাকে এই জল সংগ্রহ করতে পারে না গাছ। আচ্ছা উদাহরণ দেখো কোনটা সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কোথায় দেখা যায় অবস্থানটা না বিশেষ করে উপকূলবর্তী লবণাক্ত মৃত্তিকা, ওগুলোকে বলা হচ্ছে কি সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। তোমরা লক্ষ্য করবে উপকূলবর্তী অঞ্চলে যে উদ্ভিদগুলো হয় জল গ্রহণ করছে না, শ্বাসমূল থাকার জন্য কি হচ্ছে শ্বাসমূল থাকার জন্য সে বাইরে থেকে আমরা দেখো 2 নম্বর পয়েন্টে পড়ছি কি না অক্সিজেন কম থাকে, তার জন্য কি হয় না ওই মূলগুলি উদ্ভিদের উপর দিকে বেরিয়ে এসে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে, কারণে নেক্সট কোশ্চেন দেখো মৃত্তিকার উর্বরতা কি না মাটিতে সঠিক অনুপাতে ও পর্যাপ্ত পরিমাণে গাছের খাদ্যের উপস্থিতিকে বলা হচ্ছে মৃত্তিকার উর্বরতা। অর্থাৎ উদ্ভিদ যে তার খাদ্য গ্রহণ করবে সেই খাদ্যের অনুপাতটা বা খাদ্যের পরিমাণটাকে বলছে মৃত্তিকার উর্বরতা বলা হচ্ছে। বৈশিষ্ট্য দেখো উর্বরতা মাটির গঠনের উপর নির্ভরশীল, ঋতু পরিবর্তনের ফলে উর্বরতা হ্রাস বৃদ্ধি ঘটে। তোমরা জানো ঋতু পরিবর্তনের সঙ্গে বৃষ্টিপাতের একটা সম্পর্ক আছে, তার সঙ্গে সঙ্গে মৃত্তিকার আর্দ্রতার একটা সম্পর্ক আছে, ইত্যাদি কারণে মৃত্তিকার উর্বরতা হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। 3
উদ্ভিদের উৎপাদন ক্ষমতা এর উপর নির্ভর করে, উর্বরতার উপরে নির্ভর করে। আরও একটা তোমরা এখানে আমি দিইনি, সেটা হচ্ছে তোমরা গুরুত্ব দিতে পারো, উর্বরতার গুরুত্ব। সে পয়েন্টটা তোমরা এখন গুরুত্ব বলে একটা পয়েন্ট করলে, গুরুত্ব বলে পয়েন্ট করে সেটা এখানে দিয়ে দিলে গুরুত্ব পয়েন্ট। কী লিখবে না, মৃত্তিকার উর্বরতাতে কী হয় না, সমস্ত পুষ্টিমৌল অবস্থান করে। মৃত্তিকার উর্বরতার মধ্যে সমস্ত পুষ্টিমৌল সন্নিবিষ্ট থাকে বা অবস্থান করে, এরকম তোমরা লিখতে পারো। এবারে দেখো অ্যালোভিয়েশন কি। এই অ্যালোভিয়েশন তোমরা বাংলা এবং ইংরেজি টার্মটা দুটোই লক্ষ্য রাখবে, দুটো উচ্চারণ কাছাকাছি একই রকম, তো তাই তোমরা এ লয় হ্রস্ব থাকলে ELU অ্যালোভিয়েশন। সংজ্ঞা দেখো, মৃত্তিকাস্থিত খনিজ জৈব পদার্থ লবণ জলের সাথে দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তরে স্থানান্তরিত হয়। উপরি স্তর থেকে নিচের স্তরে খনিজ পদার্থের স্থানান্তরের প্রক্রিয়াকে অ্যালোভিয়েশন বলছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা দেখো, যে জলের সঙ্গে দ্রবীভূত হয়ে উপরি স্তর থেকে নিচের স্তরে খনিজ পদার্থের স্থানান্তরের প্রক্রিয়া, তাকে বলছে কি অ্যালোভিয়েশন বলছি আমরা। তাহলে যদি আমরা একটা প্রোফাইল দেখি, উপরের স্তর থেকে যখন নিচের স্তরে স্থানান্তরিত হয়ে যাচ্ছে, কার সাহায্যে? বৃষ্টিপাতের সাহায্যে। এই যে খনিজ পদার্থের স্থানান্তর ঘটছে, স্থানান্তর প্রক্রিয়াটাকে বলছি অ্যালোভিয়েশন। এবং স্থানান্তরিত হয়ে যখন সেটা বি স্তরে, এটা যদি এ স্তর ধরি, এটাকে যদি বি স্তর, তাহলে বি স্তরে যে সঞ্চয় ঘটছে তাকে বলছি ইলুভিয়েশন। ঠিক আছে, তাহলে এটাকে বলছে অ্যালোভিয়েশন বলা হচ্ছে। এবারে বলে রাখি, অ্যালোভিয়েশন প্রসঙ্গে বলে রাখি, এখানে তোমরা একটা কী করতে পারো না, এর বৈশিষ্ট্য ঢোকাতে পারো যে এই স্তর যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে সৃষ্টি হয়। স্তরটি খনিজ জৈব পদার্থ শূন্য হয়ে যায়, যেহেতু আমরা কি দেখছি না, এটা ধৌত প্রক্রিয়ার মাধ্যমে এটা কি নিচের দিকে চলে যাচ্ছে, তো নিচের দিকে স্থানান্তরিত হচ্ছে, তাই কী হয় না, খনিজ পদার্থগুলি শূন্য হয়ে পড়ে। আচ্ছা, লিচিং প্রক্রিয়া প্রভাব দেখা যায়, অম্লধর্মী হয় এই স্তরটি, ইত্যাদি তোমরা দিতে পারো। এবারে দেখো ইলুভিয়েশন কি, ILLU ইলু। তাহলে ইলুভিয়েশন কি না, এ স্তর থেকে মৃত্তিকাস্থিত কর্দম খনিজ চুন লবণ ইত্যাদি ধৌত প্রক্রিয়া যখন বি স্তরে সঞ্চিত হয়, এই বি স্তরে সঞ্চয়ের প্রক্রিয়াটাকে বলছে ইলুভিয়েশন। এই স্তর থেকে যখন ট্রান্সফার ঘটছে উপর স্তর থেকে নিচের দিকে, তখন তাকে বলছে অ্যালোভিয়েশন। যখন সেটা এসে বি স্তরে সঞ্চয় ঘটছে, তখন তাকে বলছি আমরা ইলুভিয়েশন। তাহলে নিচে এসে কী ঘটছে, এটা এইখানে ডিপোজিশন, সঞ্চয় ঘটছে, এই প্রক্রিয়াটাকে বলছি আমরা ইলুভিয়েশন। তোমরা এখানে আর বলে রাখি বৈশিষ্ট্য দিতে পারো, বৈশিষ্ট্য না, বি স্তরে খনিজ সমৃদ্ধ হয়ে থাকে, তাহলে এই স্তরটি খনিজ সমৃদ্ধ হয়। এই স্তরটি ক্ষারধর্মী হয়, এই স্তরের রং গাঢ় হয়, যেহেতু খনিজ সমৃদ্ধ তাই এই স্তরটির রং কী হয়, গাঢ় হয়। আর বি স্তরে হার্ড প্যান সৃষ্টি হয় ইত্যাদি। চিত্রটা দেখো, অ্যালোভিয়েশন ইলুভিয়েশনের ছবিটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে অ্যালোভিয়েশন স্তর এটা হচ্ছে ইলুভিয়েশন স্তর। এই যে এ স্তরের ভাগগুলো জানো তোমরা, AO A1 A2 A3 ইত্যাদি। তাহলে এইখান থেকে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে নিচের দিকে নেমে আসছে এবং এসে বি স্তরে সঞ্চয় ঘটছে, তাহলে এটা হচ্ছে অ্যালোভিয়েশন স্তর, এটা হচ্ছে ইলুভিয়েশন স্তর। এই অ্যালোভিয়েশন ইলুভিয়েশনকে একত্রে বলছে কি, সোলাম। এটা পড়লাম প্রথমে, সোলাম। তারপর একটা কোশ্চেন আছে, তারপরে দেখো USDA অনুযায়ী মৃত্তিকার শ্রেণী বিভাগ করো। এই মৃত্তিকার শ্রেণী বিভাগ বিভিন্ন মৃত্তিকাবিদ বিজ্ঞানীরা দিয়েছে। এবারে এটা USDA অনুযায়ী যে শ্রেণী বিভাগটা, এই USDAটা কি, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, USDA। এরা যে সংজ্ঞাটা দিচ্ছে সেটা কি না, দেখো 1949 সালে স্মিথ, এর সঙ্গে আরেকজন আছে, স্মিথের সঙ্গে আরেকজন আছে থর্প বলে, থর্প
এবং স্মিথ যে শ্রেণীবিভাগ করেন মৃত্তিকার, সেটাকে বলছে ইউএসডি এর শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগটা কি না, এই শ্রেণীবিভাগটা 3 প্রকারের মৃত্তিকা। এক হচ্ছে আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক, বহিরাঞ্চলিক। এই 3 প্রকার মৃত্তিকা শ্রেণীবিভাগ করেছে ইউএসডিএ যে শ্রেণীবিভাগ দিয়েছে। তারপরে 9 নম্বর কোশ্চেন দেখো, মৃত্তিকার ক্যাটেনা কাকে বলে? উদ্ভাবককে না বিজ্ঞানী মিলনে, তিনি প্রথমেই ক্যাটেনা শব্দটি ব্যবহার করেছিলেন। সংজ্ঞা প্রসঙ্গে দেখো, জল নিকাশি ব্যবস্থার তারতম্যের কারণে একই আদিশিলা ও একই জলবায়ুযুক্ত অঞ্চলে উচ্চ উপত্যকা থেকে নিম্ন উপত্যকা পর্যন্ত মাটির পরিলেখে পর্যায়ক্রমিক যে পরিবর্তন দেখা যায় তাকে বলছে কি ক্যাটেনা। উদাহরণ হচ্ছে মৃত্তিকার পরিলেখে ক্রমান্বয়ে লালচে, হলদে, সবুজ, ধূসর ও নীলচে ধূসর মাটি দেখা যায় এই ক্যাটেনাতে। মৃত্তিকার গঠন কাকে বলে? সয়েল স্ট্রাকচার কি? মৃত্তিকার কণাগুলি পরস্পর সংযোজিত হয়ে যে আকৃতির বিন্যাস ঘটায়, আকৃতি বিন্যাস সৃষ্টি করে, তাকে বলছে মৃত্তিকার গঠন। তাহলে কণাগুলি যে সংযোজিত হয়ে আকৃতির বিন্যাস ঘটায় তাকে বলছে মৃত্তিকার গঠন। শ্রেণীবিভাগ দেখো, প্রিজমের মতো গঠন, ব্লকের মতো গঠন, প্লেটের মতো গঠন, আর দানাবদ্ধ বা চূর্ণাকার গঠন। তোমরা গঠনের ছবিটা লক্ষ্য করো। ব্লক, যেটা ব্লকের মতো গঠন বলা হলো, প্লেটের মতো গঠন, যেটা প্রিজমের মতো গঠন, আর যেটা দানাদার বলা হলো গ্র্যানুলার। এই গ্র্যানুলারটা হচ্ছে দানাদার গঠন। তো তোমরা তারপরে কোশ্চেন কি, 11 নম্বর কোশ্চেন দেখো, মৃত্তিকার গ্রথন কাকে বলে? গুরুত্বপূর্ণ কোশ্চেন। গঠন এবং গ্রথন দুটোই তোমরা ভালো করে পড়ে রাখবে। গ্রথন কি না, মৃত্তিকা গঠনকারী নানা খনিজ কণার আয়তনের আপেক্ষিক অনুপাতকে গ্রথন বলা হচ্ছে। প্রকারভেদ দেখো, এই গ্রথন স্থূল গ্রথন হয়, তাকে যেটা বালিকণার আধিক্যের জন্য স্থূল হয়। মাঝারি গঠন, সে গ্রথনটা কি না পলিকণা আধিক্যের জন্য। আর সূক্ষ্ম গ্রথন কাদা কণা আধিক্যের জন্য। এই গ্রথনের তোমরা একটা পয়েন্ট করতে পারো কি, সেটা হচ্ছে গুণাগুণ। গুণাগুণটা কি না তোমরা লিখতে পারো, মৃত্তিকার গ্রথন মৃত্তিকার ভৌত ও রাসায়নিক ধর্মকে প্রভাবিত করে। এই কথাটা তোমরা সঙ্গে জুড়ে দিতে পারো, দিলে আরও ভালো হবে। আজকে এই পর্যন্ত থাকলো। এই পরের দিন আমি এই মৃত্তিকার আরও কিছু যে কোশ্চেনগুলো রয়েছে, যে হিউমিফিকেশান, ল্যাটেরাইজেশান, গ্লেজেশান, ক্যালসিফিকেশান ইত্যাদি, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো নেক্সট দিন।